আপনার আপনার সাথে মোহাম্মদ খলিল নামে একজন স্টুডেন্টকে আপনার অ্যারেস্ট করা হয়েছে। ওনার গ্রিন কার্ড আছে। উনি প্রো প্যালেস্টাইনিয়ান বা যুদ্ধ, আসলে বেসিক্যালি উনি যুদ্ধবিরোধী বিক্ষোভ, গাজার যে যুদ্ধ, এই যুদ্ধবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন এখানে কনজারভেটিভ মিডিয়া যারা এরা বলছে যে প্রো হামাস, সো এখন অ্যান্টি ওয়ার যারা যুদ্ধ করেছে, মানে বিক্ষোভ করেছে, এদের সবাইকে বলা হচ্ছে প্রো হামাস। এনিওয়ে, ওকে গ্রেফতার করা হয়েছে এবং তার গ্রিন কার্ড আছে এবং তাকে ডিপোর্ট করা হবে। প্রেসিডেন্ট হোয়াইট হাউস তাকে প্রেশার দিচ্ছে তাকে ডিপোর্ট করার জন্য। সো আমরা বিষয়টিকে এই জন্য আলোচনা আনতে চাই যে আমাদের কমিউনিটির মধ্যে বা ইমিগ্রেন্ট অনেকেই আছে যারা গ্রিন কার্ডধারী। সো গ্রিন কার্ডধারী যারা আছে তাদের কী ধরনের কাজ করলে তারা ডিপোর্টেড হয়ে যেতে পারে বলে মনে হয়? এই ধরনের একটা বিক্ষোভে অংশ নিলে কি ডিপোর্টেবল না কীভাবে, হোয়াট ইজ দি তাদের জীবনধারা কেমন হবে এখন ট্রাম্প আপনার এই আমেরিকাতে? আচ্ছা, বেশ কিছুদিন আগে একটা মুভি হয়েছিল। জি, তো এই মুহূর্তের নামও মনে নেই আর নায়কের কথাও মনে নেই। একটা কথা উনি বলেছিলেন যে ইফ ইউ আর নট বর্ন হিয়ার ইউ আর অল ভিজিটার্স, দ্যাটস ইট। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, প্রথম কথা হচ্ছে যে গ্রিন কার্ড থাকুক, ইলিগালি বর্ডার ক্রস করে আসুক, F1 স্টুডেন্ট থাকুক, until you are a citizen you are all aliens, যেটা গত আমলে বদ্ধতা করে নন সিটিজেন নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আর যতবারই আপনি বাইরে থেকে এখানে ভেতরে আসেন গ্রিন কার্ড নিয়ে, ইটস এ নিউ অ্যাডমিশন, মিনিং প্রতিবারই আপনি নতুন করে গ্রিন কার্ড পেতে হয়। আর 10 বছর পর পর তো গ্রিন কার্ডটা চেঞ্জ করার সময় একটা প্রশ্ন আসেই, সিটিজেনশিপের সময় এই প্রশ্নটা আসে। আচ্ছা, তো যাই হোক, প্রথম কথা হচ্ছে ইন শর্ট, এই যে খলিল সাহেবের অ্যারেস্ট বা যাই কিছু হয়েছে, এটার সংক্ষেপ উত্তর হচ্ছে যে প্রশ্নটা যদি হয় এটা কি লিগাল কিনা, দ্য আনসার ইজ ইটস লিগাল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি সিটিজেনশিপ দিয়ে শুরু করি। যে কোনো সময় যে কোনো ব্যক্তি যিনি এখানে বর্ন না, ওনার কেসটা নিয়ে ইমিগ্রেশন নাড়াচাড়া করতে পারে। যদি 2 বছর হয়ে যায় ন্যাচারালাইজেশনের, তাহলে দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন দ্য গভর্নমেন্ট অ্যান্ড এটা ফেডারেল কোর্টের জুরিসডিকশন যে ওনার সিটিজেনশিপটা নিয়ে, গ্রিন কার্ড নিয়ে একটা অ্যাডজুডিকেশন হবে কিনা। জি, আর যদি 2 বছরের কম সময় হয় তাহলেও ওনার গ্রিন কার্ড নিয়ে যাওয়া যাবে এবং দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন দ্যাট নন সিটিজেন গ্রিন কার্ড হোল্ডার অ্যান্ড ইন ইমিগ্রেশন কোর্ট টু প্রুভ যে ওনার এগুলো সব ঠিক ছিল। আরেকটা কথা যদি আপনি জানেন, সেটা হচ্ছে যে একটা জিনিস আছে, যে কোনো ডিসিশন পাওয়ার 30 দিনের মধ্যে, ক্ষেত্র বেঁধে এটা 15 দিনও হয়, 30 দিনের মধ্যে আপনি মোশন টু রিওপেন করতে পারেন যারা নন সিটিজেন্স আছেন। কিন্তু গভর্নমেন্টের বেলায় এটার কোনো সময়সীমা নেই যে 30 দিনের মধ্যে করতে হবে। তো যে কোনো গ্রিন কার্ড হোল্ডার ওনার গ্রিন কার্ড পাওয়াটা ঠিক আছে কিনা সেটা ইচ্ছা করলে কেসটা রিওপেন করা যায় এবং সেখানে বেসড অন ফরেন পলিসি কনসিডারেশন, ন্যাশনাল সিকিউরিটি, এগুলার ইত্যাদি বিভিন্ন অবস্থার ভিত্তিতে এই গ্রিন কার্ড যদি আবার নতুন করে অ্যাডজুডিকেট করে ওটা রিভোক করা হয়, বিকজ যেহেতু এখানে মানে ডিনায়ের ব্যাপার নাই, যেহেতু এটা অ্যাপ্রুভ হয়েছিল বলে এটা রিভোকেশনের ব্যাপার, যদি রিভোক করা হয় এটা বেআইনি হবে না। কথাটা হচ্ছে এটা এথিক্যাল কিনা বা এটার অন্যান্য ব্যাপারে এটা লিটিগেশন করা যায় কিনা সেটা অন্য কথা। যেমন অলরেডি হেভিয়াস কর্পাস ফাইল করা হয়েছে এই ভদ্রলোকের ব্যাপারে, তাতেও কিছু যায় আসে নাই। তাকে যেটা করেছে তার 8 মাসের অন্তঃসত্ত্বা, হ্যাঁ, মানে প্রেগনেন্ট আর কি, হ্যাঁ, স্ত্রী দেখতে গিয়েছিলেন। প্রথমে বলা হলো ওনাকে ওই ইসে যেতে, কি যেন বলেন, এলিজাবেথ ডিটেনশন সেন্টারে যেতে। ওখানে গিয়েও বললেন যে আমাদের এখানে নাই এবং আমাদের কোনো কাছে খবর নাই। পরে শোনা গেল ওনাকে লুজিয়ানাতে নিয়ে যাওয়া হয়েছে যাতে করে এখানে যে হেভিয়াসটা ফাইল করা হয়েছে, হ্যাঁ, সেই জিনিসটা যেন অসুবিধায় পড়তে না হয়। তো তখন এটা চলে গেল ওখানে। তো আবার একটা ফাইল করা হয়েছে যে ডিস্ট্রিক্ট কোর্টে, যাতে তাকে এখানে আবার ফিরে নিয়ে আসা হয়। এইভাবে লিটিগেশন চলতে পারে। কিন্তু যদি তাকে এই এর মধ্যে এরা এগুলা করতেছে সময়টা, টাইমটা বাই করার জন্য, এর মধ্যে ইচ্ছে করলে গভর্নমেন্ট
তার গ্রিন কার্ডটা রিভোক করে ওনাকে যদি গ্রিন কার্ড না দেওয়া হয় এবং ওইটা যদি মনে করা হয় ওই গ্রিন কার্ড ঠিক মতো পাননি, বিকজ এই যে উনি প্রো হামাজ, যেটা অ্যাকচুয়ালি প্রো প্যালেস্টাইন, মানে এই যে ব্যাপারগুলো উনি করেছেন, এটার কারণে যদি ওনার গ্রিন কার্ড নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, এটা ইললিগাল না, আনএথিক্যাল কিনা সেটা বিবেচ্য ব্যাপার। সো আজকে আপনি জানেন যে এনবিসি নিউজ, নিউ ইয়র্ক টাইমস, বিভিন্ন কাগজে আপনার, আমি হেডলাইন যদি বলি যে অ্যারেস্ট অফ Mahmoud Khalil raises legal questions around deporting legal permanent residents. সো এটার কোনো তাহলে লিগ্যাল কোনো কোয়েশ্চেন ওটার কোনো ইয়ে নাই, মানে যে কোনো লোককে ট্রাম্প চাইলে বা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা আইস যদি চায় ধরে নিয়ে আপনার ডিপোর্ট করে দেবে? ব্যাপারটা হচ্ছে ওই যে আমি যেই ক্যাটাগরিগুলো বললাম যেভাবে করে, এইভাবে কি আইনগুলা আজকে না, গতকাল না, আরো 10 বছর আগে থেকে আছে? দ্য আনসার ইজ ইয়েস। আমার একটা প্রশ্ন আছে তাহের ভাই, জি, অ্যাটর্নির কাছে। আপনারা বারবার বলতেছেন জি যে এটা গ্রিন কার্ড, আমিও বাইর করে দেখলাম যে এখানে লেখা আছে পার্মানেন্ট রেসিডেন্ট। তো ইউনাইটেড স্টেটস এর পার্মানেন্ট রেসিডেন্ট যাকে দেওয়া হয়, পার্মানেন্ট রেসিডেন্সি যাকে দেওয়া হয় অ্যাজ পার্ট দ্য কনস্টিটিউশন অফ দ্য আমেরিকা, তাকে কি ইলিগাল বলা যাবে? দিস ইজ মাই কোয়েশ্চন টু অ্যাটর্নি। জি, দ্য আনসার ইজ নো, আপনাকে ইলিগাল বলা হচ্ছে না, কিন্তু ইভেন উইথ এ গ্রিন কার্ড ইউ আর উইথ লট অফ লিমিটেশনস, এবং আপনাকে ওই গ্রিন কার্ড রিভোক করে আপনাকে ডিপোর্ট করা যায়। তো এই রিভোকের সিস্টেমটা কি? এটা কি আইস করবে না কোনো জাজের কাছে নিয়ে যেতে হবে আপনার? প্রথম কথা হচ্ছে না, এটা জাজের মাধ্যমেই যাবে। ওকে, এটা জাজমেন্টের মাধ্যমেই যাবে। গ্রিন কার্ড নিয়ে নিতে পারলে আলটিমেটলি ওইভাবে যাবে। প্রথম কথা হচ্ছে তার বিরুদ্ধে যে এই অ্যাকশন গুলা, এইটা যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যদি হয়ে থাকে, কারণ তার ওয়াইফ এখানে সিটিজেন, মানে ইমপ্লাইডলি যে ধরনের ফ্যাক্টস আসছে, সে তার স্পাউস যিনি সিটিজেন, ওইভাবে করে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার হিসেবে উনি গ্রিন কার্ড পেয়েছেন, এবং উনি যেহেতু স্টুডেন্ট ছিলেন, তাহলে আরো একটু ইমপ্লয় করা যায় উনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেছেন। সুতরাং এখানে সিআইএস এর একটা অ্যাডজুডিকেশন আছে, সেটা রিভোক করা যায়। করার পরে আলটিমেটলি তাকে মানে তাকে ডিপোর্টেশন প্রসিডিংসে নিতে হবে, নিয়ে তারপরে ওখান থেকে কোর্টের মানে ইমিগ্রেশন কোর্টের রায় অনুযায়ী ওনাকে ডিপোর্ট করে দেওয়া যায়। সো ইমিগ্রেশন কোর্ট কি অলওয়েজ এগ্রি হবে আপনার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সাথে, যে বা আইসের সাথে? এটা ইমিগ্রেশন কোর্টটাই ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আন্ডারে, আগের আইএনএস ওইভাবে করে নাই, কিন্তু স্টিল এটা জাস্টিস ডিপার্টমেন্টের আন্ডারে, যেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের মধ্যে। সো এটাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, এই রায় কি চ্যালেঞ্জ করার সুযোগ আছে তার? যেহেতু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ইজ ডিসক্রিশনারি, এটা সেকেন্ড সার্কিটে গিয়ে বা ওদিক দিয়ে ওভাবে গিয়ে যদি ফিফথ সার্কিটে যায়, এটা ওইখানে তাদের কিছু করার থাকে না, এটা ডিসক্রিশনারি। যদি অ্যাসাইলাম হতো সেখানে তাদের কিছু বলার আছে। হ্যাঁ, এইখানে এই যেটা করা হয়েছে হেভিয়াস কর্পাস, সেখানে তারা অলরেডি ব্লক করে দিয়েছে, যে ডিপোর্টেশন করা যাচ্ছে না এই মুহূর্তের জন্য, এটা ব্লক করা হয়েছে, এবং তারা চাচ্ছে কেসটা সেকেন্ড সার্কিটে নিয়ে আসতে। এই ধরনের কিছু ব্যাপার আছে, রেস্ট্রিকশন আছে, এবং লিটিগেশন চলতেছে। কিন্তু এই যেই জিনিসগুলো হয়েছে, যেটা বলা হলো যে কোনো গ্রিন কার্ড হোল্ডারকে কি ডিপোর্ট করা যায় কিনা, দ্য আনসার ইজ ইয়েস। ওকে, আমরা এর আগে যেমন ধরেন ট্রাম্প প্রশাসনের আগে আমরা দেখেছি আরো অনেক, যেমন এই যে বিক্ষোভটা হয়েছে, আমি একটু তাই একটু অ্যাড করি। জি, ফেডারেল জাজ আগামীকাল বুধবার শুনানি ডেকেছেন এই মামলার, কনফারেন্স ডেকেছেন। ওকে, সো আমরা এর আগে দেখেছি এই যে এই বিক্ষোভগুলো হয়েছে, এই যে আপনার ইনকামমেন্ট, তারপরে আরো অনেক জিনিস ঘটেছে। এই জিনিসগুলো ঘটেছে বাইডেন প্রশাসনের সময়, কিন্তু বাইডেন প্রশাসন তাদেরকে ধরে ডিপোর্ট করার কোনো উদ্যোগ নেয় নাই। সো হোয়াট ইজ দি ডিফারেন্স? এটা যদি আইনে থাকে তাহলে বাইডেন সাহেবের প্রশাসন কেন উদ্যোগ নিল না তখন? এটা প্রসিকিউটরের ডিসক্রিশনের ব্যাপার। আচ্ছা, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সেখান থেকে আইনটাকে আপনি যেভাবে ব্যবহার করেন। ওকে, তাইলে এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে যে ট্রাম্প সাহেবের বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সিদ্ধান্তের বিষয় এটি, রাইট? ব্যাপারটা আপনি একটু হালকা করার চেষ্টা করতেছেন, মানুষকে শান্তি দিচ্ছেন, এটার জন্য আমি খুশি হলাম, কিন্তু ব্যাপারটা হাসির নয়। যে কোনো নন সিটিজেন সব সেম।
আপনি যদি এখানে বর্ন না হন, জাস্ট বি কেয়ারফুল। ওকে, সো একটু আইডিয়া দেবেন যে আমাদের বর্তমান যে প্রশাসন এবং বর্তমান যে আবহাওয়া, পলিটিক্যাল যে ক্লাইমেট, এই ক্লাইমেটে আমাদের যারা গ্রিন কার্ডধারী আছে, ইভেন সিটিজেন যারা আছে, তাদের হাউ দে মেনটেন দেয়ার সেফটি সিকিউরিটি ইন টার্মস অফ দি মেনটেনিং দেয়ার লিগ্যাল রেসিডেন্সি অ্যান্ড দি সিটিজেনশিপ? প্রথম কথা হচ্ছে, আপনি যদি বাইরে যান তাহলে ফর শিওর আপনি তো কিছুদিন পরে আবার ফেরত আসবেন, রাইট? সেই সময় আপনাকে যে কোনো সময় যে কোনো মানে তাদের যদি কোনো আপনার পেছনে যদি কোনো ইস্যু থাকে, সেই ভিত্তিতে আপনাকে ওইটা ফেস করতে হতে পারে। এ হলো কথা। যেমন কদিন আগে একজন এখানে পিএইচডি করে, কিন্তু তার ফান্ডিং নাই। তো ফান্ডিং নাই, তারপরে উনি পড়ছিলেন, কিন্তু উনি বেড়াতে গেছেন। বেড়াতে যাওয়ার সময় ওই যেটা হয়, বাপ মা ধরে বিয়ে করে দিছে, হ্যাঁ, বউ সহ আসতেছে, হ্যাঁ, তো কি জানি বলে আসতেছে, তার হয়তো বাবা মার পয়সা আছে, কিন্তু ওইভাবে কাগজপত্র এরকম কিছু নাই। এয়ারপোর্টে ওটাকে তো আটকালোই, পাঠাইও দিল, সোজা কথা। ওনার তো ভিসা ছিল, তারপরে পাঠিয়ে দিল। হ্যাঁ, ভিসা থাকুক, ভিসা হচ্ছে আমেরিকান বর্ডার পর্যন্ত আসা পর্যন্ত, ভেতরে আসার জন্য না। ওইখানে তারা যদি ডিটারমাইন করে আপনি এই বউ পোলাপান নিয়ে আপনি এখানে থাকতে পারবেন না, হ্যাঁ, ওই পড়াশোনা করে আপনি সংসার চালাতে পারবেন না, মানে আপনি বাইরে কাজ করবেন, আপনার মানে পারমিশন নাই, তো ফলে আপনার F1 স্টুডেন্ট থাকার কথা না। দে ক্যান মেক দ্য ডিটারমিনেশন এন্ড দে ক্যান আস্ক ইউ টু লিভ। সো আপনি কি দেখলেন? আপনি তো নিজেও যাওয়া আসা করেছেন, এবং যারা যাচ্ছেন বা আসছেন সিটিজেন ইভেন, এখন বিভিন্ন এয়ারপোর্টের যে ইমিগ্রেশন, তাদের আচরণ বা তাদের দৃষ্টিভঙ্গি কি কোনো চেঞ্জ বা আগের মতোই আপনি দেখলেন? আমি 91-এ এই দেশে স্টুডেন্ট হিসেবে ভেতরে আসি। জি। তারপরে সেটা হচ্ছে অগাস্ট মাস, ডিসেম্বরে গেলাম। যখন আমি ফিরে আসি, দ্য মোমেন্ট আই স্টেপড ইন, মানে প্লেন ল্যান্ড করলো, আমি নিচে আসলাম, মনে হয় আমি ঘরে ছেলে ঘরে ফিরে আসছি। বিলিভ মি, আমি তখন গ্রিন কার্ড হোল্ডারও না, আমি F1 স্টুডেন্ট, কিন্তু ইট ওয়াজ ইন আমেরিকা দ্যাট উই চেরিশড, দ্যাটস ওয়াই উই ওয়ান্টেড টু কাম হিয়ার। রাইট। এটা পয়সার জন্য আমরা এখানে আসি নাই। আমরা উচ্চতর শিক্ষা নিব, হ্যাঁ, একটা সুন্দর জায়গায় থাকবো, হ্যাঁ। আমি এর আগে ইউরোপে ছিলাম, আমি বলতে পারি একটা সময় ছিল এই অবস্থা। এবার আমি যখন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে ফিরলাম, আমি সিটিজেন, আমি কোনো কিছু ফিল করিনি। কিন্তু এখন আমার বলা উচিত হবে না, যারা এখানে নন ইমিগ্রেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার আছেন, ওনারা হয়তো ভালো বলতে পারবেন ওনারা কেমন ফিল করেছেন। এই হলো কথা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চন? একটা প্রশ্ন করতে পারি? যে সময় কম, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা হলো যে গ্রিন কার্ডের তো মেয়াদ আপনি বললেন 10 বছর পরে রিনিউ করে, তো 10 বছর পরে যদি কেউ রিনিউ করে, তার জন্য কি স্ট্যাটাসটা একটু ভালো পজিশন হয় নাকি অ্যাজ ইট ইজ? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কার্ডটা রিনিউ করতে হবে, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স এটা অনির্দিষ্টকালের জন্য পার্মানেন্ট যেটা। কিন্তু যখন আপনি I-90 এই অ্যাপ্লিকেশনটা করে ওই কার্ডটা রিনিউ করতে যাবেন, তখন আপনার পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা সামনে চলে আসবে। যেমন করে আপনি যখন সিটিজেনশিপের জন্য যান, তখন আপনার ইভেন সিকিউরিটি চেকটা আরো মানে হায়ার লেভেল হয়। এই যে অন্তত এই দুইটার সময়ে আপনার যত ব্যাকগ্রাউন্ডে যত যদি কিছু আপনি ব্যত্যয় ঘটে থাকে, সেই জিনিসগুলো সামনে চলে আসবে। এবং সেখানে এমন কোন দোষ যদি আপনি করে থাকেন যার জন্য সাজা 1 বছর বা তার বেশি হতে পারে, অ্যাকচুয়ালি হতে হবে না, হতে পারে, তাহলেই এটাকে অ্যাগ্রাভেটেড ফেলোনি বলে। অনেক কেস আছে, আপনি মিসডিমিনার কেস করেছেন, হ্যাঁ, আবার অন্যায় করেছেন, এটা ফেলোনি কেস না, তারপরেও আপনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যাওয়া যায়। তো রাদার দেন অ্যাপ্লাইং ফর দ্যাট মানে মানে কি বলবো সিটিজেনশিপ, উল্টা আপনি গিয়ে আরো ডিপোর্টেশনে পড়বেন, এরকমের অনেকের ঘটনা আছে। সুতরাং ওই যে প্লেনে উঠার আগে যেমন ডাক্তার সাহেবদের কাছে বা ম্যাডামদের কাছে জিজ্ঞেস করে যায় যে আমার কি ভ্রমণ করা ঠিক হবে কিনা, তেমনি যারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন তারা প্রত্যেকে কারো না কারোর সাথে, মুরব্বীরা আছেন, সম্মানিত লোকরা আছেন, উকিল মুক্তার তো আছেই, তাদের সাথে একটু আলাপ করে গেলে ক্ষতি হবে না, এইটুকু আমি বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মীর মিজানুর রহমান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।